আজকে হচ্ছে আপনাদের একদমই ফার্স্ট ক্লাস, অনেকটা ওরিয়েন্টেশনের মতো, ঠিক আছে? তো আপনারা আমাকে ফেসবুকে এই ইউআরএল পাবেন, এটা আমার ফোন নাম্বার। আপনাদের অনেকেই চিন্তা আসতে পারে যে কম্পিউটার প্রোগ্রাম লেখার জন্য কি আমাকে সিএসসি করতে হবে নাকি? তোমাদের মজার কথা হচ্ছে আমি সিএসসি করি নাই। হ্যাঁ, আমি পড়াশোনা করছি হচ্ছে ত্রিপুলিতে। আর এখানে আমার ফ্রেন্ড বা আমার সাথে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে, সুজন ভাই ছাড়া সবাই ত্রিপুলিশ। সুজন ভাই সিএসসি স্টুডেন্ট ছিল। তারপর বাংলাদেশে যারা ভালো ভালো ডেভেলপার, যেমন হাসিন ভাই, হাসিন ভাইকে চেনেন তো? উনি হচ্ছে সিভিলের। তো এটা ভাবার কোনো প্রশ্নই নেই যে আমি কম্পিউটার সায়েন্স না হলে আমার ভবিষ্যৎ অন্ধকার। হ্যাঁ, আপনার জাস্ট চেষ্টাটাই নেই। আমি আমার ইউনিভার্সিটির ক্লাস করছি, প্রজেক্ট করছি, অ্যাসাইনমেন্ট দিচ্ছি, প্রেজেন্টেশন দিচ্ছি, হ্যাঁ, সব কিছুই করছি। আর কম্পিউটার প্রোগ্রাম শেখাটা ছিল একটা নেশার মতো, এটা ডিফারেন্ট টপিকস। তো আপনাদের টেনশনের কিছু নেই। ওকে, আপনারা আপনাদের যে ফেসবুক গ্রুপটা আছে, এই যে সুন্দর দিয়েছে, এই ফেসবুক গ্রুপে এইটা অবভিয়াসলি অ্যাড হবেন। তবে আপনারা আমাকে একটা মেসেজ দিবেন, ঠিক আছে? ওকে, এই ফাইলটা আপনাদেরকে এমনিতে দিয়ে দেওয়া হবে। নর্মালি একটু সুন্দরভাবে ক্লাস করার জন্য আপনার যেটা করতে হবে, অলওয়েজ চিল থাকতে হবে। সাপোজ আপনি ঘুম থেকে উঠলেন, খুব ভালো একটা মুডে বাসা থেকে বেরিয়েছেন, রাস্তা আসার পরে মুডে থাকবে না। হ্যাঁ, আপনার ক্লাসটা হবে সামারে, মোটামুটি গরমই হবে, বাসগুলো হয়ে যায় কি একদম প্রেশার কুকার। সেক্ষেত্রে আপনি সাপোজ মোটামুটি বাসে জার্নি করে এসে ক্লাসে ঢুকলেন, এটা আপনার খুবই পেইনফুল হবে, আপনি কনসেন্ট্রেট করতে পারবেন না। সেজন্য চেষ্টা করবেন যে আধা ঘন্টা আগে চলে আসা, কিছুক্ষণ বসে পানি খেয়ে একদম ঠান্ডা হয়ে তারপরে আপনি ক্লাসে জয়েন করেন। হ্যাঁ, এই জন্য অলওয়েজ চেষ্টা করবেন যে ক্লাসের আগে আসার। আর যদি দেরিও হয় কোনো কারণে, জ্যামে বসে বসে টেনশন করার কিছু নেই। আপনি টেনশন করলে আপনার জ্যাম ছাড়বে না, ঠিক আছে? চলে আসবেন, একদমই টেনশনের কিছু নাই। আপনার জন্য অলওয়েজ দরজা খোলা। যে আপনার দেরি হয়েছে টোটালি ফাইন, তবে এটা যাতে আমার হ্যাবিট না হয়ে যায়। হ্যাঁ, এটা আমার হ্যাবিট ছিল। আমাদের একজন টিচার ছিল কলেজে, উনি ম্যাথমেটিক্স পড়াতো, ওনার নাম ছিল সুরজিৎ বড়ুয়া। তাকে আমি 2 বছরের জীবনে দেখি নাই 1 সেকেন্ড দেরি করতে, 1 সেকেন্ড দেরি করতে দেখি নাই। তার কাছ থেকে আমি শিখছি যে ইন টাইম কিভাবে আসতে হবে। হ্যাঁ, তারপর অলওয়েজ চেষ্টা করবেন ইন টাইম না, আগে চলে আসতে, তাহলে আপনার ক্লাসে মন বসবে। আর ক্লাসটা এনজয় করবেন, ডিস্টার্ব করবেন না। আর কিছু না বুঝতে পারলে কোশ্চেন রাইজ করবেন, কোশ্চেন অলওয়েজ, ঠিক আছে? আমরা প্রথমে কি শিখবো? আমরা প্রথমে শিখবো HTML। HTML মানে কি? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। একটা জিনিস খেয়াল করেন, যার যত বেশি গুগল সার্চ করার হ্যাবিট আছে, সে লোক হচ্ছে আগে আছে, বুঝা গেছে? হ্যাঁ, এটা আমি আপনাকে কিভাবে বুঝাই যে এটা কতটা হেল্পফুল। সাপোজ আপনি HTML সম্পর্কে জানেন না, হালকা কিন্তু গুগল করেন HTML, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আপনি কি জানতে চান, যা জানতে চান, জাস্ট HTML গুগল সার্চ করবেন, কোনো না কোনো ক্লু পাবেন। যেমন ধরেন অ্যান্ড্রয়েড একটা অ্যাপস আছে গুগলের অ্যাসিস্ট্যান্ট, তার নাম হচ্ছে গুগল গুগল অ্যাসিস্ট্যান্ট। গুগল অ্যালো, এই অ্যাপসটা, এইটা আপনি যদি ইউজ করেন, আপনি যা চান সে আপনার তাই দিবে। এটা অনেকটা ওই যে গুগল মিনি আছে না, ঘরের মধ্যে মানুষ সেট করে না, আপনি গান শুনছেন, সে একটা গান বাজিয়ে দিবে। দরজা যদি আপনার ডিজিটাল হোম হয়, হ্যাঁ, আপনার প্রজেক্ট করছে না ইউনিভার্সিটিতে যে হোম অ্যাপ্লায়েন্স যে
যে বাড়িঘরকে সবগুলোকে ডিজিটাল করে ফেলা, হাত তালে দিলে বাতি নিভে যায়, এই ধরনের। হ্যাঁ, তো এটাতে ধরেন আপনার প্রতিদিনের টেম্পারেচার যে ডাটা, এটা দরকার যে কোনো সময় সে আপনাকে দিয়ে দিবে। আপনি কোনো একটা গান শুনতে চান, সে বলে দিবে। কারো ফোন নাম্বার চান, সাপোজ ফোন নাম্বার সেভ নাই, আপনি জাস্ট কমান্ড করবেন, এখানে ভয়েস কমান্ড করা যায়, ভয়েস কমান্ড করবেন, সে আপনার ফোন নাম্বারটা গুগল থেকে সার্চ করে দিয়ে দিবে। বুঝলেন তো? তো আপনার সাপোজ আপনি কি রান্না করবেন, এখন রান্না করতে পারতেছেন না, একটু গুগলকে বলেন যে কিভাবে রান্না করতে হবে, হ্যাঁ, সে আপনাকে বলে দিবে। এবার পারবেন নাকি না পারবেন এটা পরের ব্যাপার, ঠিক আছে? তারপর অবভিয়াসলি গুগল সার্চ করা অভ্যাসটা করবেন, এটা আপনাকে একটা আগে রাখবে। আর বেস্ট প্র্যাকটিস করতে হবে, আর টাইম ইনভেস্ট করার মেন্টালিটি থাকতে হবে। আপনার অর্থ অতটা ইনভেস্ট করা লাগবে না। যেমন ধরেন আমি ওয়ার্ডপ্রেস নিয়ে বহু কোর্স করছি, তার মধ্যে পেইড কোর্স করতে মাত্র একটা, আর সবগুলোই পেইড কোর্স, তবে ক্র্যাক। ইউটিউবে সব কোর্সই বাইরে পাওয়া যায় বিভিন্ন ওয়েবসাইটে। তো এখানে অর্থ ইনভেস্ট করা লাগে না, ইনভেস্ট করা আছে টাইম, ঠিক আছে? তো আমরা শুরুতে শিখবো হচ্ছে HTML। HTML হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মার্কআপ মানে কি? সিলেক্ট করা, মানে মার্কআপটা এরকম আমাদের যে শরীর, আমাদের শরীরের কন্টেন্টটা হচ্ছে মার্কআপ। হ্যাঁ, আর আমাদের যে স্কিন বা স্কিনের বিভিন্ন কালার, হ্যাঁ, এক একজন দেখতে এক রকম, এটা হচ্ছে স্টাইল। তো মার্কআপটা তৈরি করার জন্য আমরা ইউজ করবো HTML। স্টাইলটা তৈরি করার জন্য ইউজ করবো কি? CSS। ওকে, তো ফার্স্ট আমাদেরকে মার্কআপ তৈরি করতে হবে। সাপোজ একটা বিল্ডিং এর কথা চিন্তা করেন, তার রড, বালি, সিমেন্ট, তারপরে পিলার তৈরি করে, এগুলো প্রাথমিক যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে HTML। এরপরে তার উপর প্লাস্টার করা হয়, রং করা হয়, লাইট লাগানো হয়, এই করা হয়, সে করা হয়, এগুলো হচ্ছে সাপোজ CSS। তো আপনি কি মানে মার্কআপ তৈরি করা ছাড়া স্টাইল করে ফেলতে পারবেন? কথা হয় না। তাই আমাদের কি শিখতে হবে? HTML। ওকে, তো HTML শেখার জন্য আমাদেরকে একটা ফাইল তৈরি করতে হবে, যে ফাইলের ভিতরে আমরা ফোল্ডারের ভিতরে আমরা HTML-টা লিখবো। সাপোজ আমি এখানে একটা ফোল্ডার তৈরি করতেছি। এখন ফোল্ডারের নাম কি হবে? HTML। এই ফোল্ডারটাকে বলা হয় প্রজেক্ট ফোল্ডার। কি ফোল্ডার? প্রজেক্ট ফোল্ডার। আপনারা বাসায় ল্যাপটপে মুভি দেখেন না? মুভিতে কিন্তু আলাদা ফোল্ডার আছে, হ্যাঁ, তারপরে বিভিন্ন কিছু এক্সট্রা ফোল্ডার আছে না? তো যখনই আপনি প্রজেক্ট করবেন, তার জন্য একটা প্রজেক্ট ফোল্ডার থাকবে, যেটার ভিতরে সকল ফাইল থাকবে, HTML ফাইল, CSS ফাইল, PHP ফাইল, JS ফাইল, সব ধরনের ফাইল থাকবে। এখন এই ফোল্ডারটার নাম কি হওয়া উচিত? এই ফোল্ডার নাম হবে রিলেভেন্ট, মানে আপনার যে প্রজেক্টের নামের সাথে সামঞ্জস্যপূর্ণ। সাপোজ আপনি একটা রেস্টুরেন্টের ওয়েবসাইট তৈরি করতেছেন, এখন নিশ্চয়ই আপনি রেস্টুরেন্টের ওয়েবসাইটের নাম দিবেন না যে বিউটি পার্লার, অবশ্যই না, আপনি রেস্টুরেন্ট দিবেন, ঠিক আছে? তো নাম হচ্ছে বেসিক। কি নাম দিলাম? বেসিক। তাহলে আমাদের কি বলে প্রজেক্ট ফোল্ডার তৈরি করা হয়ে গেল। এখন আমরা HTML লিখব। কি লিখবো? আমার একটা ফাইল লাগবে, টেক্সট ফাইল। নাম কি হবে? নাম যে কোনো কিছু হতে পারে, সামথিং। .html এই পার্টটাই কি বলা হয়? এক্সটেনশন বা ফরম্যাট। এক্সটেনশন বা ফরম্যাট বলে দেবেন। HTML এর জন্য এক্সটেনশন ডটের পরে কি হবে? HTML হবে। ওকে, আচ্ছা, উইন্ডোজ 7 ইউজ করেন কারা? উইন্ডোজ 7। আচ্ছা, আশা করি উইন্ডোজ 10। ওকে, আপনার উইন্ডোজ 10 যারা আছেন তারা এই ভিউ থেকে ফাইল ইউন এক্সটেনশন এটাকে অবভিয়াসলি চেক করে রাখবেন। কি বলেন? চেক করে রাখবেন। আনচেক করে তাহলে ঝামেলা হবে। এটা কি এক্সটেনশন দেখা যায়?
দেখা যায় না। সাপোজ আমি একটা ফাইল তৈরি করতেছি, হ্যালো ডট এইচটিএমএল, হ্যালো ডট এইচটিএমএল, এটা কি ফাইল? অবভিয়াসলি আপনার দেখে হয়ে গেছেন, এটা টেক্সট ফাইল। এবার যান ভিউ থেকে ফাইল নেম এক্সটেনশন hello dot html dot text, এই জন্য এক্সটেনশনটা দেখা খুব ইম্পর্টেন্ট। এক্সটেনশন মানে আপনি কি করেন, ঢুকে যাবেন, ঠিক আছে? এটা হচ্ছে উইন্ডোজ 10 আর উইন্ডোজ 7 যারা আছেন তারা সার্চ গিয়ে লিখবেন ফোল্ডার অপশন। কি অপশন? ফোল্ডার। এখানে আসবে ফাইল এক্সপ্লোর অপশন দেবি, এই যে ফাইল এক্সপ্লোর অপশনস, আর উইন্ডোজ 7 হচ্ছে ফোল্ডার অপশনস। আপনার এই উইন্ডোটা আসবে পপআপ, এই পপআপ উইন্ডোটা আসবে। আসার পর আপনি যাবেন হচ্ছে ভিউতে, ভিউতে গিয়ে এখানে খেয়াল করেন হাইড এক্সটেনশন ফর নোন ফাইলস, এটা যদি চেক করে অ্যাপ্লাই দেন তাহলে দেখবেন হাইড হয়ে গেছে। এটা অবভিয়াসলি আনচেক রাখবেন, ঠিক আছে? তাহলে আপনি ফাইলের এক্সটেনশনটা দেখতে পাবেন। আপনি যদি ফাইলের এক্সটেনশনটা প্রপারলি সেট করতে না পারেন তাহলে আপনি কোড করবেন কিন্তু জীবনে ওটা কাজ করবে না। ওকে, একটা প্রজেক্টের প্রথম HTML ফাইলের নাম কি হয়? ইন্ডেক্স। ইন্ডেক্স মানে কি? ফাইলের নাম হয় ইন্ডেক্স ডট HTML। নাম এটাই কেন, কি বলতে পারবেন? প্রথমে এই কারণে মেইন ফাইল হিসেবে থাকবে। আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ যেতে পারবো কোথায় আছে কি করবো। আর কেউ আপনার মাথায় যায় আসে ইন্ডেক্স মানে তো সূচিপত্র, বইয়ের সূচিপত্র থাকে, মেনু আসবে, ওকে। আপনারা সবাই অনেকগুলো মতামত দিচ্ছেন, সবগুলোই ঠিক আছে, তবে মেইন দেওয়াটা কেউ বলতে পারেন না। যেমন ধরেন আমাদের দুটো চোখ থাকার উপকারিতা কি, যে অনেক কিছু বলতে পারেন যে আমরা অনেক দূরে জিনিসপত্র দেখতে পাই, আমরা কালার চিনতে পারি। তবে দুটো চোখ থাকার মেইন উপকারিতা হচ্ছে আমরা একটা বস্তু সম্পর্কে তীব্র ধারণা পাই। হ্যাঁ, বস্তুটার কালার, দুটো বস্তুর ডিস্টেন্স, বা কি হইতে পারে, সামনে কি দাঁড়াইছে বা চলতেছে, এই সবগুলো আমরা দুটো চোখ থাকা মানে বুঝতে পারি। এটাকে আমরা সিম্পলি বলতে পারি কি আমাদের বস্তু সম্পর্কে কি ধারণা দেয়। ওকে, তো ইন্ডেক্স করা হলো, আমরা কিন্তু অন্য নাম দিয়ে অন্য মেনু তৈরি করতে পারি বা লিঙ্ক করতে পারি, যা কাজ সবই করতে পারি। আপনি যখন একটা প্রজেক্টকে সার্ভারে ধরেন, আপনার প্রজেক্টকে সার্ভারে উঠবে, সার্ভারে আপলোড দেওয়ার পর আপনার প্রজেক্টে অনেকগুলো ফাইল থাকবে, হইতে পারে 20টা 30টা, আরো বেশি হতে পারে। এতগুলো ফাইল দেওয়ার পর প্রজেক্ট মানে সার্ভার তো একটা ফাইল দিয়ে কাজ শুরু করবে না, যে ফাইলের নাম থাকবে ইন্ডেক্স তাকে দিয়ে কাজ শুরু করবে, বুঝা হয়েছে? তাই আমাদের ইন্ডেক্স ফাইলটা লাগবেই। ক্লিয়ার সবাই? ইন্ডেক্স ডট HTML, ইন্ডেক্স ডট PHP, যেটাই হোক ইন্ডেক্স ফাইলটা লাগবে, আদারওয়াইজ সার্ভার কাজ করবে না। যে আপনি এক্স্যাক্টলি কোন ফাইল, হ্যাঁ সার্ভার ডিসপ্লে করবে কি দিয়ে? ইন্ডেক্স। ইন্ডেক্সের যদি আমি ইন্ডেক্সের পরিবর্তে অন্য কিছু লিখি কোনো প্রবলেম, সে অন্য কিছু দেখাবে, ইন্ডেক্সে যাই করবে তাই দেখাবে, বুঝা গেছে? অবভিয়াসলি তো আমরা এরকম কিছু করবো না, আমরা অবভিয়াসলি পারফেক্ট কিছু করবো। তবে সার্ভারকে রান করার জন্য বা সার্ভারে আপনি যদি কিছু রান করতে চান আপনাকে ইন্ডেক্স লিখতে হবে। প্রথম ফাইলের নাম কি? ইন্ডেক্স। ওকে, তো এখন আমরা এটাকে ওপেন করি। সাপোজ এটাকে কোড লেখার জন্য আপনি নোটপ্যাডে কোড লিখতে পারেন, এখানে পারফেক্টলি কোড লেখা যায়, কিন্তু এটা পুরাতন, আগে কোনো এক সময় লেখা হইতো। এখন কোড লেখার জন্য প্রচুর সফটওয়্যার আছে, এই সফটওয়্যারগুলোকে বলা হয় কোড এডিটর। কোড এডিটর কোড এডিটর দেখেন তারা একটা লিস্ট দিচ্ছে, সাবলাম টেক্সট, অ্যাকেটন, রাকেশ, নোটপ্যাড প্লাস প্লাস, আর অনেক কোড এডিটর আছে। নোটপ্যাড প্লাস প্লাস কাজ করছে দেখে, মানে করে দেখে
আচ্ছা ব্র্যাকেটসে অ্যাটম সাবলাইম টেক্সট কি করেন? আচ্ছা আপনাদের এই কোর্সে আমি করাবো হচ্ছে সাবলাইম টেক্সট। অন্য যদি অন্য কিছু ইউজ করে থাকেন টোটালি ফাইন, আপনি যদি এই বিষয়ে অভ্যস্ত হয়ে থাকেন তাহলে যদি চেঞ্জ করে এখানে আসতে হবে এমন কিছু না, ঠিক আছে? আপনি ওখানে কাজ করতে থাকেন, ওখানে কিছু অ্যাড অনের ব্যাপার আছে। যারা নতুন এখনো শিখেন নাই বা এখনো অভ্যস্ত হন নাই, তারা আমি যেটা দেখে ওটার সাথে অভ্যস্ত হন, বুঝে গেছে? কারণ আমি কিছু অ্যাড অন ইউজ করবো, শর্টকাট কি লেখার জন্য কিছু জিনিস ইউজ করবো, ফাইনাল পাথ দেখানোর জন্য কিছু অ্যাড অন ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমি যেটা দেখাবো ওটা ইউজ করা আপনার জন্য বেটার। ক্লিয়ার? তো আপনি সাবলাইম টেক্সটে ক্লিক করুন অথবা তাদের ডিরেক্ট ওয়েবসাইটে যেতে পারেন, সাবলাইম টেক্সট লিখে সার্চ করে আপনি পেয়ে যাবেন sublimtext.com। আর সাবলাইম টেক্সট রানিং চলছে সাবলাইম টেক্সট 3, সাবলাইম টেক্সট 3। ওকে, ক্লিক করলাম ডাউনলোড ফর উইন্ডোজ। আচ্ছা সফটওয়্যার মানে একটা সফটওয়্যার ডাউনলোড করে শুরু করতে পারেন না এরকম কে কে আছেন? সফটওয়্যার ইনস্টল করা মানে কি? এত সিরিয়াস ভাবে বুঝবেন, নেক্সট 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 ফিনিশ, এটা হচ্ছে সফটওয়্যার ইনস্টল করার প্রসেস, ঠিক আছে? এটা কি ডাউনলোড করবেন, ক্লিক করুন, তারপরে ইনস্টল করে ফেলবেন। এখন কোনটা যদি আপনি ক্র্যাক করতে চান, যে একটা পেইড সফটওয়্যার আপনি ক্র্যাক করে ইনস্টল করবেন, সেটা ডিফারেন্ট কেস। এটাও পেইড, তবে এটা ফ্রি ইউজ করা যায়। মাঝে মধ্যে একটা পপ আপ নোটিফিকেশন দেবে যে কিনেন, হ্যাঁ এটা ছাড়া কোনো সমস্যা নেই, আপনি ফ্রি ইউজ করতে পারেন, টোটালি ফাইন। তো জাস্ট আমি এটাতে ক্লিক করলাম, ডাউনলোড করেছি। সাবলাইমের বেনিফিট হচ্ছে আমি কোনো এক সময় নোটপ্যাড ইউজ করতাম, তারপর ব্র্যাকেটস ইউজ করতাম, তারপর এখন সাবলাইম ইউজ করতেছি। আমার কাছে মনে হচ্ছে ওগুলো হচ্ছে এটা বেটার, তবে ওগুলো যে খুব বেশি খারাপ বা ওগুলো যে ইয়ে না, যে যেটা ইউজ করে কমফোর্টেবল। বুঝতে পারছেন? এটা ওই নোটপ্যাড প্লাস প্লাস না, এটা ওই উইন্ডোজ 10 এর নোটপ্যাড প্লাস প্লাস না, এটা হচ্ছে এক্সট্রা সফটওয়্যার। বুঝতে পারছেন? ওকে, হয়তো বা নতুন কোনো ইয়ে আসতে পারে, অনেকে আরো আছে, যেমন অনেকে ইউজ করে PHP স্ট্রং, ভিজুয়াল স্টুডিও কোড, কোড রিলেটেড, হ্যাঁ যেভাবে ইউজ করে, যে যেটাই কাজ করে শান্তি পায়। তবে PHP এর জন্য আমার কাছে এটা খুব ভালো লাগে, আর ডিজাইন রিলেটেড কাজের জন্য। আর এটা এখন টপে আছে তো প্রচুর পরিমাণে অ্যাড অন পাওয়া যায়। হ্যাঁ, আবার একটা কাজ করবেন যে আমি কোন ইয়েতে কোন এটার কাজ করবো, এটা নিয়ে টেনশন করে টাইম ওয়েস্ট করার কোনো মানে হয় না, একটাতে কাজ করলে হইল। ডাউন হয়েছে? ওকে, আমি এই যে ওপেন ফোল্ডার এটাকে কাট করে আপনাদের আজকে ক্লাসে দিয়ে দিচ্ছি। আজকের ক্লাসে দেওয়ার পর জাস্ট ডাউনলোড করুন, ইয়াস, নেক্সট, ইনস্টল, এটা ইনস্টল হয়ে যাবে। আমি ইনস্টল করলাম না, ঠিক আছে, কারণ এখানে ইনস্টল অলরেডি আছে। ক্লিয়ার? তো ইনস্টল হওয়ার পর আপনি এটাকে নর্মালি খুঁজে পাবেন না, আপনার ডেস্কটপ বা কোথাও খুঁজে পাবেন না, অন্তত উইন্ডোজ 10 পাবেন না। তখন আপনার যেটা করতে হবে, সার্চ দিয়ে লিখবেন সাবলাইম, এই যে সাবলাইম টেক্সট 3। তো এটা ওপেন করবেন, ক্লিক হয়ে যাবেন। আচ্ছা আমাদের এখানে ওপেন হচ্ছে না, আউট ট্রাই করি। আচ্ছা হয়েছে, এখানে প্রচুর কোড টোড করা আছে তো, তাই ওপেন হতে সেই টাইম নিচ্ছে। ওকে, আপনার এরকম একটা এডিটর আসবে, আপনার ওখানে কালার ডিফারেন্ট আসতে পারে। সাপোজ এই সাইডের ইয়েটা নাই, এই ভিউ থেকে সাইড বার, হাইট সাইড বার, এটাতে টেনশন হয়ে গেছে।
বুঝে গেছে? আপনি এখান থেকে সাইড বাটন নিয়ে আসতে পারেন। আপনার দেখেন আমাদের এখানে আপনার অ্যাক্টিভ নেট কানেকশন আসতে সবার নাকি দেখেন ইন্টারনেট ছাড়া কিন্তু আপনি কোনো কিছু করতে পারবেন না। আপনার প্রতি পদে পদে ইন্টারনেট কানেকশন লাগবে। ব্রডব্যান্ড আছে না আপনার? মোটামুটি অধিকাংশ মানুষই ব্রডব্যান্ড আছে। আর অন্যরা কি ব্রডব্যান্ড অ্যাক্সেসের বাইরে নাকি? আপাতত যদি আপনার এলাকায় ব্রডব্যান্ড থাকে তাহলে মোটামুটি 500 টাকার একটা প্যাকেজ নিয়ে নিন, তাহলে আপনি কাজ করে শান্তি পাবেন না। আপনার সারাদিন ধরে ফেসবুক চালাতে দেখতে লাগবে না, কিন্তু আপনি কাজ করার সময় নেট স্লো হয় খুব বিরক্ত পাবেন। বুঝে গেছে? আর আনলিমিটেড নেট কোনো সিম আছে নাকি? মোবাইল কোনো সিম আনলিমিটেড নেট দেখা যায় 1000 টাকার মধ্যে? 40 জিবি পর্যন্ত দেয় মেবি এয়ারটেল আনলিমিটেড। রেগুলার 1.5 জিবি করে দেয়, যেমন লিঙ্কে 45 জিবি। আচ্ছা, 499 টাকা। ওই যে একটা সিম বাড়াচ্ছে না জিপির স্কিটো। আচ্ছা আচ্ছা, যদি আপনি গ্রাম অঞ্চলে থাকেন তাহলে এরকম একটা ইন্টারনেট সিম নিয়ে নেন যেখানে আপনি ভালো ইন্টারনেট পান, একটা মডেল নিয়ে নেন। হ্যাঁ, অথবা বিভিন্ন রাউটার আছে যেগুলোতে সিম অ্যাক্সেস করা যায়। রাউটারের মধ্যে সিম দিয়ে আপনি ওয়াইফাই ইউজ করতে পারবেন, ওগুলো ইউজ করতে পারেন, টোটালি ফাইন। মানে এই ছোটখাটো ব্যাপারগুলো নিয়ে কিপটামি করবেন না। সাপোজ ধরেন একটা উদাহরণ দেই, আপনি 80,000 টাকা একটা ল্যাপটপ কিনছেন। এখন ল্যাপটপ কেনার পর এখন ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ কিনতে গিয়ে খুব কিপটামি করছেন, পরে একদিন ব্যাগ ছিঁড়ে গিয়ে ল্যাপটপে নষ্ট হয়ে গেছে। এমনিতে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের জন্য ল্যাপটপের কনফিগারেশন হাই ল্যাপটপ কনফিগারেশন দরকার হয় না। না না না, আমাদের এত কাহিনী দেখা হয় না। যারা ভিডিও এডিটিং নিয়ে কাজ করে, বড় বড় ভিডিও রেন্ডারিং করে, বা যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করে তাদের ফটোশপ লাগে, তারপর ইলাস্ট্রেটর লাগে, তারপর ইউটিউব প্রিমিয়ার লাগে, এই লাগে সেই লাগে, তাদের ব্যাপারটা হচ্ছে ডিফারেন্ট। আমাদের হচ্ছে সাবলাইম টেক্সট লাগে 10 MB একটা সফটওয়্যার, আর একটা ভারী সফটওয়্যার লাগে সেটা হচ্ছে লোকাল হোস্টের জন্য, আর কোনো কিছু না। আপনার যদি এমনি ভাঙাচোরা রাখতে থাকে টোটালি ফাইন, জাস্ট এমনি হলো মাঝে মাঝে কিছু হতে পারে, এটা সহ্য করবে। ওকে, তবে বিরাট গ্রাফিক্স লাগবে, এই লাগবে সে লাগবে এরকম কিছু না। তো আপনি কালারটা চেঞ্জ করতে গেলে এখানে ঠিক আছে, অনেকগুলো ইউজ করতে হয়, এগুলো দেখবেন কালার চেঞ্জ করে। আপনার যদি ডিফারেন্ট কালার আসে এটাতে ভালো হয়ে যাবে কিছু নেই। তারপরে আচ্ছা থিম ছিল এখানে, কালার শিম আছে, এগুলো অনলাইন থেকে বিভিন্ন ধরনের ডাউনলোড করা যায়। এখানে কোড লেখা যায়। আচ্ছা থাকুক, একটা থাকুক। তো আমরা আমাদের ক্লাসে চলে যাই। এই HTML ফাইলটাকে ওপেন করতে হবে। কি করতে হবে? ওপেন করতে হবে। আপনি যখন সাবলাইম টেক্সট ওপেন করছেন না, এই ওপেন অবস্থায় থাকায় এখানে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে এখানে পিন করে দেবেন। কি দেবেন? আমার এখানে কি আছে মানে কি আগে পিন করা আছে, তাহলে হবে কি আপনাকে বারবার সার্চ করে ওপেন করতে হবে না, আপনি নিজেকে এখান থেকে অ্যাক্সেস করতে পারতেছেন। এগুলো কিন্তু মানে একদম সুনামন্দির কথাবার্তা, সুনামন্দির কথা প্রয়োজন, মানে একদম খুবই বেসিক, হ্যাঁ একদম বেসিক এবিসিডি টাইপের। তো তারপরে যাতে আপনার কাজ করতে সুবিধা হয়। এই ফাইলটাকে সাবলাইম টেক্সট ওপেন করবো কিভাবে? কতভাবে ওপেন করা যায়, কোনো শেষ নাই। সবচেয়ে ইজি হচ্ছে এটার উপর ক্লিক করবেন, ক্লিক করে ছাড়বেন না, টান দেবেন, ছাড়ি নাই, এখানে এসে ছেড়ে দেবেন, চলে আসছে এখানে। ঠিক আছে, এটা হচ্ছে একদম নিনজা টেকনিক। হ্যাঁ আগে তো ভালো ছিল। ওকে, তারপর ওপেন উইথে গিয়ে এখানে সাবলাইম টেক্সট ওপেন করতে পারেন। আপনার যদি এই জায়গায় সাবলাইম টেক্সট না আসে, সব আসে, তাহলে চুজ অ্যানাদার অ্যাপস, এখানে যাবেন, দেখেন নিচে দিকে আসলে এখানে সাবলাইম টেক্সট আছে কিনা। যদি থাকে সাবলাইম টেক্সট ক্লিক করে অলওয়েজে ক্লিক করে দেবেন। সাপোজ আপনার এখানেও আসে না, তাহলে হচ্ছে মোর অ্যাপস, এখানেও নাই,
তখন যেমন হচ্ছে লুক ফর অ্যানাদার অন দিস পিসি, অন দিস পিসি জাস্ট ক্লিক করে এবার খুঁজবেন সাবলাইম টেক্সট ইনস্টল হয়েছে কোন জায়গায়, এখানে ইনস্টল হয়েছে না, এই সাবলাইম টেক্সট ডট ইএক্সি এখানে ক্লিক করে ওপেন, তখন সাবলাইম টেক্সট ওপেন হয়ে যাবে। বুঝা গেছে? নানান ভাবে ওপেন করা যায়। তো আমি চাই এটা অনলাইন যাতে সাবলাইম, এখানে কিছু আইকন আসছে ফায়ারফক্স, আপনার এখানে গুগল ক্রোম আইকন আসতে পারে, একটা সাদা আইকন আসতে পারে, কিছু না আসতে পারে, তো এটা কোনো ব্যাপার না। এটা হচ্ছে কিছুর সাথে এখন দেখেন আমি সাবলাইম টেক্সট ওপেন করে এটা সাবলাইম টেক্সট আইকন নিয়ে আসি, সাবলাইম টেক্সট অলওয়েজ, এখন দেখেন সাবলাইম টেক্সট আইকন চলে আসবে, চলে আসছে। সো এটা টেনশনের কোনো ব্যাপার না, আমরা সাকসেসফুলি আমাদের HTML ফাইলটাকে সাবলাইম টেক্সটে নিয়ে আসছি। আপনি কখনো শুধু HTML ফাইলটাকে আনবেন না, আপনি কি করবেন, আপনি এই পুরো ফোল্ডারটা ক্লিক করে টান দেবেন, ছাড়বেন না, জাস্ট সাবলাইম টেক্সটে দিয়ে দিবেন, এখানে ছেড়ে দিচ্ছি। এখন আমাদের বেসিক ফোল্ডারটা চলে আসছে, একদম প্রজেক্ট ফোল্ডারটাই নিয়ে আসলাম। ক্লিয়ার? আমরা এখন কোড লেখা শুরু করবো। কি করবো? কোড লেখা শুরু করবো। ওকে, শুরুতে কি আসবে বলেন তো? ডকুমেন্ট টাইপ, ডকুমেন্ট টাইপ, যেটা কি টাইপের ডকুমেন্ট? HTML আসলে আমরা কি শিখবো? অনেকেই জানবো, এখন মনে করতেছেন নাকি? HTML আমরা দুটো জিনিস শিখবো, একটা হচ্ছে ট্যাগ আর একটা হচ্ছে অ্যাট্রিবিউটস। ট্যাগ আর অ্যাট্রিবিউটস। ওকে, ট্যাগ কি আসলে? ট্যাগ হচ্ছে এইটা আর এইটা, বুঝা গেছে? এটা হচ্ছে ওপেনিং পার্ট, এটা হচ্ছে কি ক্লোজিং পার্ট, বুঝা গেছে? ক্লোজিং পার্ট আর এটা ওপেনিং পার্ট, শেষ। অ্যাট্রিবিউট না আপনার HTML অলমোস্ট শেষ। থিম চেঞ্জ করে দিব। ওকে, এই প্রজেক্টটা আমি ঝামেলা করতেছে। ওকে, তো এটা হচ্ছে ওপেনিং, এটা হচ্ছে ক্লোজিং, ঠিক আছে? কিছু কিছু ট্যাগ আছে যাদের কোনো ক্লোজিং নেই, শুধু ওপেনিং। ওকে, এটা হচ্ছে ট্যাগ। তো আমরা HTML শেখার জন্য প্রথম যেটা লিখবো সেটা হচ্ছে তার ডকুমেন্ট টাইপ। কিভাবে লিখবো দেখেন, এক্সক্লেমেটরি ডক টাইপ, এক্সক্লেমেটরি ডক টাইপ। ডক টাইপ মানে কি? ডকুমেন্ট টাইপ। আর ডকুমেন্ট টাইপ কি? HTML। শেষ লেখা। তো এই ডক টাইপ কেউ কেউ বড় লেখে, এটা কোনো সমস্যা না, আপ টু ইউ। বুঝে গেছে? আমাদের ডকুমেন্ট টাইপ HTML ডিক্লেয়ার করা শেষ। আচ্ছা, থিমটা কি চেঞ্জ করবে? HTML তো ক্যাপিটাল লেটারে লেখা যায়, এক্সটেনশন নেই না, এক্সটেনশন অলওয়েজ ছোট করে লিখবেন। ওকে, তো আমরা কি বললাম? আচ্ছা, আমরা এই ফাইলটা ওপেন করে নিই, আমরা অন্য একটা ফাইল লিখতেছি, এই ফাইলটা ওপেন করি। হ্যাঁ, index.html। আমরা কি লিখবো? এক্সক্লেমেটরি ডক্টর, ডক্টর কি? HTML। বুঝা গেছে? ডক্টর কি আমাদের HTML। ওকে, এরপর আমরা ট্যাগ শুরু করবো। আচ্ছা, এটা হচ্ছে ডক টাইপ সেমিকোলন না, একটা এক্সক্লেমেটরি। আশ্চর্য হচ্ছিল। হ্যাঁ, এই ডক টাইপ HTML-টা আগে ছিল না, এটা হচ্ছে HTML5 এর রিপ্রেজেন্টেটর। হ্যাঁ, এটা HTML5 কে রিপ্রেজেন্ট করে। ওকে, HTML5 কি সবথেকে লেটেস্ট? হ্যাঁ, সবচেয়ে লেটেস্ট। ওকে, তো আমরা কি শিখবো? ট্যাগস। HTML টোটালি ট্যাগ শিখবো। প্রথম ট্যাগের নাম কি? কি বলতে পারেন? HTML। প্রথম ট্যাগের নাম হচ্ছে HTML শুরু, HTML শেষ। অবশ্যই এখানে একটা ব্যাকস্ল্যাশ হবে। আমাদের ফার্স্ট ট্যাগ লেখা হয়ে গেল। তারপর কি ট্যাগ? হেড। মানে মানুষের মাথায়, মানুষের শরীর চিন্তা করেন, হেড, বডি, বডির মধ্যে পায়ের অংশ, এটা বলা হয় ফুটার। কিরকম দেখেন? হেড, হেড শেষ।
তারপরে হেড নিচে কি থাকে? বডি। বডির মধ্যে থাকে পায়ের অংশ, তাকে বলা হয় ফুটার। কি বলা হয়? ফুটার। হয়ে গেছে না? এটা হচ্ছে HTML এর বেসিক মার্কআপ। HTML এর বেসিক মার্কআপ। আপনাকে HTML শেখার জন্য আপনি অনেক ওয়েবসাইটে হেল্প পেতে পারেন। তার মধ্যে যেমন হচ্ছে টিউটোরিয়াল রিপাবলিক, W3 স্কুলস, বাংলাও ওয়েবসাইট আছে এরকম HTML শেখার জন্য। দেখেন প্রথম কোনটা আসে? W3 স্কুলস, html.com, তারপর W3 org। হ্যাঁ, তো W3 স্কুলসটা বেশ জনপ্রিয়, কারণ এটা হচ্ছে খুবই ইজি। HTML-টা খুব ইজি করে বোঝা হয়েছে। এই যে HTML, আপনি অথবা এটা শুধু w3schools.com এ গেলে প্রথমে লার্ন HTML পাবেন, অথবা টিউটোরিয়ালস থেকে লার্ন HTML নিতে পারেন। তো দেখেন এটা হচ্ছে তাদের HTML এর কি বলে মার্কআপ, বেসিক মার্কআপ। ডট টাইপ, HTML ট্যাগ শুরু, HTML ট্যাগ শেষ, হেড ট্যাগ শুরু, হেড ট্যাগ শেষ, বডি শুরু, বডি শেষ। এখানে তারা টাইটেলটা ইউজ করছে, হেডিংটা ইউজ করছে, টাইমারটা ইউজ করছে। এগুলো আমরা একটু পরে হচ্ছে, আমরা বেসিক মার্কআপ নিতে পারছি না? ওকে, তো এটা হচ্ছে আমাদের HTML এর বেসিক মার্কআপ। আপনাদেরকে আমি এখন দেখাবো যে আপনারা কিভাবে কাজ করার সময় আটকায় গেলে এটা সমাধান করবেন। কোন প্রবলেম সলিউশন করাকে ওয়েব ডেভেলপমেন্টের ভাষা বলা হয় ডিবাগিং। কি বলা হয়? ডিবাগিং। ডিবাগিং করার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে রেকর্ড করা। রেকর্ড বুঝুন তো, পুরো রেকর্ড করা। ঠিক আছে? যেমন ধর আপনি অনেক বড় একটা প্রজেক্টে কাজ করতেছেন, হঠাৎ করে পুরো ওয়েবসাইটটাই ব্ল্যাঙ্ক হয়ে গেছে, কিছুই দেখাচ্ছে না। এখন ভুল কোন জায়গায় এটা বুঝতে পারতেছেন না, তাহলে কি করবেন? আপনি কি পুরো ওয়েবসাইট রেকর্ড করবেন, পুরো প্রজেক্ট রেকর্ড করবেন? অবশ্যই আপনি অ্যাজ এ ডেভেলপার আপনি অবশ্যই জানেন কোন সেকশনের জন্য কোন কোডগুলো করা হয়েছে। আস্তে আস্তে কোডগুলোকে কাট করেন। যেমন আমি লাস্টের সেকশন কাট করলাম, ওকে, তারপর ঠিক হচ্ছে না, তাহলে এখানে কোনো প্রবলেম নাই। যদি প্রবলেম থাকতো তাহলে এগুলো তো সরাই দিচ্ছে, ঠিক হইতো। এরপর আস্তে এর আগের সেকশনটা সরাই দেখেন যে কোন জায়গায় প্রবলেমটা আছে, যেই সেকশনে প্রবলেমটা আছে এই সেকশনটা রেকর্ড করেন। হ্যাঁ, এটা হচ্ছে কি অলওয়েজই বিশেষ করে PHP তে যে থাকে, এটা তো হচ্ছে ব্রাউজারের স্ক্রিন ব্ল্যাঙ্ক হবে, আপনার কোড তো আসছে। আর PHP তে নর্মালি কোন লাইনে ভুল হয়েছে সেটা বলেই দেয়, যে ওই নাম্বার লাইনে আপনার ঝামেলা হয়েছে, এগুলো বলেই দেয়। ওকে, তো সাপোজ আপনার প্রজেক্ট করতেছেন, আমি কিছু একটা জিনিস দেখাইলাম, সাপোজ ডিজাইনের কিছু দেখাইলাম। এখন আপনি পড়াশোনা আসতেছেন, আপনি বেশ কয়েকবার ট্রাই করছেন, অবভিয়াসলি নিজে ট্রাই না করে আরেকজনের কাছে হেল্প চাইবেন না। কারণ কি জানেন, আপনি কন্টিনিউয়াসলি প্রবলেম পড়বেন, এটা কিভাবে বোঝেন? আপনারা যদি আপনাদের প্রবলেমগুলো সলিউশন নিতে চান, আপনাদেরকে আমাদের যে গ্রুপ, এই গ্রুপ দেন বিভিন্ন পাবলিক গ্রুপ খুবই হেল্প করবে। আমি নিজেও ধরনের গ্রুপ থেকে প্রচুর হেল্প নেই। আমি একটা গ্রুপের নাম দেখাই, আমি ফেসবুকে লগ ইন করতেছি। আপনারা ফেসবুকে তো অবভিয়াসলি প্রচুর সময় নষ্ট করেন, হ্যাঁ, এটা আমি করি, আপনারা করেন, সহজে। তো এখানে একটা গ্রুপ আছে ওয়ার্ডপ্রেস। এই গ্রুপটা হচ্ছে একটা কাজের জিনিস, খুবই কাজের জিনিস। এখান থেকে কি হয়, এখানে প্রচুর প্রবলেমের সলিউশন হয়, এখান থেকে মানুষজন হায়ার করে। দেখেন এই গ্রুপটা আপনি একটু জান, হাউ ক্যান আই সলভ দিস ইস্যু, অলরেডি কেউ কমেন্ট করতেছে। তারপরে মানে যে যেটা নিয়ে পোস্ট করে সেটা নিয়ে মানুষজন কমেন্ট করতেছে, একজন আরেকজনকে হেল্প করার ট্রাই করতেছে। ঠিক আছে, বুঝতে পারছেন তো যে কিভাবে মানুষজন হেল্প করতেছে। একটা ব্যাপার কি, আপনি তো দুনিয়ার সবকিছু জানবেন না, এটা অলমোস্ট পসিবল না। তো অনেক মানুষ যখন আপনার প্রবলেমটা দেখে, বিভিন্ন জনের তো বিভিন্ন ধরনের মস্তিষ্ক,
তাদের কাছে কোনো না কোনো আইডিয়া থাকবেই। তো সবাই দেখেন একজন একজনকে হেল্প করতেছে। ক্লিয়ার? তো আপনারা এই গ্রুপে অ্যাড হয়ে যাবেন, দেখবেন যে মানুষজন কি করে। মানে কিছু চিপ গ্রুপ আছে অনলাইনে যেগুলা সাপোজ একটা উদাহরণ দিই, যে আপনাকে আপওয়ার্কের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে দেবে 1500 টাকা। হ্যাঁ, তারপর এই ধরনের গ্রুপে এগুলো আসে না। এটা হচ্ছে খুবই মানে আপনার প্রবলেম নিয়ে আপনি কথা বলতে পারেন, আপনার লোক দরকার, আপনি হায়ার করতে পারেন। এখান থেকে প্রচুর পরিমাণে হায়ার, এই যে উই আর হায়ারিং ওয়ার্ডপ্রেস ইঞ্জিনিয়ার, ঠিক আছে? তো এই ধরনের গ্রুপগুলো থাকার চেষ্টা করবেন। আরেকটা হচ্ছে PHP এক্সপার্ট। এটাও বাংলাদেশের গ্রুপ। এখানে মোটামুটি PHP নিয়ে প্রবলেমগুলো সলভ হয়। হ্যাঁ, বুঝে গেছে? হাই ট্যাগও করে মানুষজন, কারণ বিশেষ করে এই আপনাকে সাপোজ কেউ ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার হিসেবে হায়ার করলো বা ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে হায়ার করলো, এখানে আপনার মা চাচা দাদা কারো ইংরেজি কোনো কাজ হবে না, আপনি তারা প্রদীপ দিয়ে দিতে হবে। এই জন্য তারা পাবলিক গ্রুপ থেকে হায়ার করে নেয়। আমি বাংলাদেশের একটা রেপুটেড কোম্পানি তারা হায়ার করার জন্য তারা যে লেটারটা লিখছে, ওখানে কি লিখছিল, ওই যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, তারা বলছে আপনি কিসে পড়েন এটা জেনে আমাদের কোনো লাভ নেই। এমনকি সিরাজউদ্দৌলার নামের নাম কি আপনি এটা জানেন, এটা জেনে আমাদের কোনো লাভ হয়, কারণ আমরা জানি না। ঠিক আছে? তবে আমরা আপনার লিঙ্কগুলো দেখবো, আপনি আমাদেরকে যে পোর্টফোলিও লিঙ্ক দেবেন, পোর্টফোলিও লিঙ্ক দেবেন তো আপনার কাজের ডেমো, আপনি যে পোর্টফোলিও লিঙ্কগুলো দেবেন এগুলোর উপরে আপনাকে হায়ার করবে কিনা বা আপনাকে ডাকবে কিনা নির্ভর করে। এখানে আপনার কোনো ধরনের কিছু হয় না, প্রত্যেকটা কোম্পানি হায়ার করে হচ্ছে তাদের প্রয়োজন ডাক দেওয়ার জন্য, তাহলে আপনাকে কাজ করতে হবে। ঠিক আছে? এই ধরনের গ্রুপগুলো অ্যাড হয়ে যাবে। ওকে, তো আমরা আবার কাজে চলে আসি। তো আমাদের HTML এর গ্রাফিক মার্কআপ শেষ হলো। আমি আপনাদেরকে HTML একটা সিলেবাস দিই। HTML এর প্রচুর ট্যাগ, এত ট্যাগ দিকে ব্যাপার বোঝাই। একটা সিলেবাস দিচ্ছি, এই সিলেবাসটা কমপ্লিট করতে হবে। আচ্ছা, আমি যা দেখাবো তা চেষ্টা করবেন দুবার প্র্যাকটিস করার জন্য, কোনো কিছু মুখস্থ করার ব্যাপার নেই। আপনি যদি প্র্যাকটিস করে ভুলে যান তাহলে আপনি মনে করেন যে আপনি সঠিক পথে আছেন। প্র্যাকটিস করে ভুলে যান, এটা মুখস্থ করার কিছু নেই। কারণ বুঝলেন, এই একই জিনিস আপনাকে 1000বার করতে হবে। শুধু প্রথম করার পরে মনে হচ্ছে ভুলে যাচ্ছে, বা প্রথম কিছু সময়, এরপরে ঠিক হয়ে যায়। আমারও সেম ফিলিংস হয়েছিল। সো মুখস্থ করতে হবে এরকম কিছু করার দরকার নেই। হ্যাঁ, আমি এই পিডিএফটাকে ব্রাউজারে ওপেন করি। এখানে প্রথমটা হচ্ছে হেড ট্যাগ, মানে হচ্ছে এই ট্যাগটা। আমি একটু সুন্দর করে লিখি। হ্যাঁ, জাস্ট কন্ট্রোল চেপে মাউসের সামনে হুইল, ফ্রন্ট হুইল বলুন তো, মানে এই যে চাকাটা ঘুরে না, এটাই সামনে ধরেন। ডক্টর ডক্টর কি তারপর কি ট্যাগ? HTML ট্যাগ শেষ। তারপর কি? এটা হেড দ্বারা উপর থেকে মাথায় বোঝায়। হেডিং না, হেড। ঠিক আছে? হেডের পর নিচে কি হয়? বডি হয়। ওকে, তো এই হেড ট্যাগের মধ্যে একটা পেজের সাথে কিন্তু অনেকগুলো পেজ লিঙ্ক থাকে। আমরা যদি এখন যাই না, অনেকগুলো ফাইল লিঙ্ক থাকে। এই সব ফাইল, বিশেষ করে CSS ফাইল লিঙ্ক থাকে হেডে। এই জন্যই এখানে ভালো হয়েছে এই ট্যাগে ডকুমেন্টের ইনফরমেশন রাখা হয়। যেমন ধরেন একটা ট্যাগ হচ্ছে টাইটেল। কি ট্যাগ? টাইটেল। হেডের মধ্যে একটা ট্যাগ আছে, ট্যাগের নাম হচ্ছে টাইটেল। টাইটেলটা কেমন? টাইটেল শেষ।
এখানে লেখেন যে হ্যালো ওয়ার্ল্ড, কি লিখলাম? হ্যালো ওয়ার্ল্ড। এখন আমাদেরকে এই এটাকে রান করতে হবে ব্রাউজার, জাস্ট টেনে আমি ব্রাউজার দিয়ে দিচ্ছি, এই যে ব্রাউজার দিয়ে দিলাম, অথবা রাইট ক্লিক করেন এই যে ফায়ারফক্স, ঠিক আছে? আপনি যতবার কোড করবেন, দেখেন এখন এখানে কি ছিল? ক্রস। আপনি এখানে লেখা শুরু করেন, কি ছিল? পেন। পেন মানে এডিট, এডিট ছিল, হ্যাঁ। আর যখনই কন্ট্রোল এস দিয়ে সেভ করে বলবেন তখনই ক্রস, মানে এডিটিং ডান। আপনি যতবারই ব্রাউজারে এটাকে দেখতে চাইবেন, দেখেন এটা ব্রাউজার চলে আসছে, এখানে কি লেখা আসছে? হ্যাঁ, কোথায় আসছে? টাইটেল থেকে, বুঝা গেছে? টাইটেল থেকে আসছে হ্যালো ওয়ার্ল্ড। অবশ্যই আমরা সাকসেসফুলি আমাদের ডিসপ্লে থেকে কিছু প্রিন্ট করতে পারলাম। এটা হচ্ছে একটা টাইটেল, যেমন এটা কি টাইটেল? HTML টিউটোরিয়াল। কি দিয়ে করছে? এই টাইটেল ট্যাগ দিয়ে, বুঝে গেছে? ওকে, এবার আমরা বডিতে আসি। এখানে ট্যাগ হচ্ছে হেডিং ট্যাগ। কোনো কিছু হেডলাইন লেখার জন্য হেডিং ট্যাগ ইউজ করা হয়, কোনো কিছু হেডলাইন লেখার জন্য হেডিং ট্যাগ ইউজ করা হয়। ওকে, হেডিং ট্যাগ হচ্ছে 6টা। কয়টাই? H1 থেকে H6 পর্যন্ত। হ্যাঁ, কিরকম দেখেন? H1 H1 ক্লোজ। আচ্ছা, আমরা একই লাইনকে কিভাবে কপি করতে পারি? দেখেন, কপি রেজিস্টার লাইন কিভাবে করতে পারি? কন্ট্রোল শিফট ডি পর ঢাকা। হ্যাঁ, আমি একসাথে মাল্টিপল জায়গায় লিখতে পারি। এটা কিভাবে? এখানে ক্লিক করলাম, কন্ট্রোল শিফট আর জায়গায় ক্লিক করলাম, কন্ট্রোল ধরে আছে আর জায়গায় ক্লিক করলাম। আপনি যত জায়গায় লিখবেন কন্ট্রোল ধরে রাখবেন, ঠিক আছে? কন্ট্রোল ধরে ধরে ক্লিক করে তারপরে লিখে ফেলবেন। ওকে, H1, তারপরে হচ্ছে H2, H3, H4, H5, H6 হেডিং ট্যাগগুলো আসছে। এগুলো তারা সেম লেখা লিখতে চাই। সাবজেক্টে দেখলাম we are batch 161, we are batch 161, এই লেখাটা শো করবে। সমস্যা, এটা হচ্ছে H1 থেকে H6 পর্যন্ত। কি পার্থক্য? সাইজ, এক একটা ছোট একটা বড়। আরেকটা জিনিস আছে, খেয়াল করেন, এই ট্যাগটা কিন্তু এখানে গিয়ে শেষ হয়ে গেছে। এরপরে হিউজ জায়গা খালি না, সে কি করে এটাকে নিচে নামা দিচ্ছে, আবার এটাকে নিচে নামা দিচ্ছে। প্রত্যেকটা জিনিস তার যতটুকু জায়গা দরকার, এরপরে জায়গা খালি আছে কিন্তু সে জায়গা দেয়নি। সে কি করছে? পুরোটা জায়গা দখল করে নিচ্ছে না। HTML এর যে সকল এলিমেন্ট পুরো জায়গা দখল করে নেয় তাকে বলা হয় ব্লক এলিমেন্ট। কি এলিমেন্ট বলা হয়? ব্লক এলিমেন্ট। আর যারা পাশাপাশি বলে তাদের বসে, হ্যাঁ, তাদেরকে বলা হয় ইনলাইন ব্লক। কি বলা হয়? ইনলাইন ব্লক, অথবা ইনলাইন এলিমেন্ট বলতে পারেন, ইনলাইন ব্লক নয়, ইনলাইন এলিমেন্ট বলে HTML। হ্যাঁ, আপনি কিভাবে বুঝে সে পুরো জায়গা দখল করে নিচ্ছে? এই এলিমেন্টের উপরে এসে আমি ট্যাগগুলোকে প্রায়শই এলিমেন্ট বলবো, HTML এলিমেন্ট, ঠিক আছে? এই এলিমেন্টের উপরে রাইট ক্লিক করলে এখানে দেখবেন একটা লেখা আছে কি? ইনস্পেক্ট এলিমেন্ট। এখানে আপনি আপনার সকল HTML কোড দেখতে পাবেন। দেখেন, বডি, হেড, বডি, এটা। আমি যখনই H1 এর উপর ক্লিক করি H1 মার্ক হচ্ছে। দেখেন, H1 কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত এটা আকাশি কালার না, আকাশি কালার হয়ে সে কোন জায়গাটা দখল করে নিচ্ছে, এটা হচ্ছে ব্লক এলিমেন্ট। উপরের যে আলগুলো জায়গা খালি আছে বিস্কিট কালার, বিস্কিট কালার এটা আমি ধরেন বিস্কিট কালার, ঠিক আছে? কালারের নাম তো আপনি সম্ভব না, তো এটা বিস্কিট কালার সাপোজ। সে উপরে যায়, নিচেও জায়গা দখল করে। তার মানে কি? আমি যদি কোথাও একটা HTML এলিমেন্ট রাখি,
তার বৈশিষ্ট্য হচ্ছে সে পূর্ণাঙ্গ জায়গা দখল করে নেবে, সে ব্লক এলিমেন্ট, আর উপরে নিচে সে জায়গা 10 পিক্সেল করে রাখে। এটাকে বলা হয় মার্জিন। কি বলা হয়? মার্জিন। এই HTML এর প্রতিটা ট্যাগ এই ডিরেক্টটা দেখায়, সরি হেডিং ট্যাগ গুলো এই ডিরেক্টটা দেখায়, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের হেডিং। আমাদের ইউনিভার্সিটিতে 8টা সেমিস্টার ছিল। হ্যাঁ, 8 সেমিস্টারে আমরা একজনই ক্যাপ্টেন রাখছি। এটার মূল কারণ ছিল আমাদের ক্যাপ্টেনের বাসায় ফটোগ্রাফি মেশিন ছিল। হ্যাঁ, সকাল 9টায় সে ফটোগ্রাফি নিয়ে আসতো। এটা আমাদের সে খুব ট্রাই করছে যে ক্যাপ্টেন্সিটা ছাড়ার জন্য, কিন্তু আমরা কখনোই তার ছাড়া কারোর ক্যাপ্টেন হিসেবে চিন্তা করতে পারিনি। ওকে, তো ক্যাপ্টেনদের রেসপন্সিবিলিটিস থাকে। আপনাদের ক্লাস হুটহাট করে বন্ধ হইতে পারে। সাপোজ আপনাদের ক্লাস করে 3টায়, তাহলে আপনারা বেঁচে গেছেন। কারণ হচ্ছে হঠাৎ করে একটা ছাত্র আন্দোলন শুরু হলো, এই শুরু হলো, সেই শুরু হলো। এখন সকালে যদি কেউ ক্লাস করে বা সকালে যারা ক্লাস নেয় তারা নিজেরা জানে না রাস্তার কি অবস্থা। 3টা করে কিন্তু অলরেডি বেরো যাবে রাস্তার কি অবস্থা। হ্যাঁ, যে সবাই বেরোলো 8টা 7টার দিকে, 9টা 9:30 10টার দিকে রাস্তা সব বন্ধ হয়ে গেছে। তখন তারা বাসায় ফেরত যেতে পারে না, এখানে আসতে পারে, রাস্তায় পড়ে আল্লাহ করে। ঠিক আছে? তো আপনারা অলওয়েজ একটা স্টুডেন্টের দায়িত্ব তার ক্যাম্পাসে গিয়ে নোটিস চেক করা, দেখুন নোটিস আছে কিনা, টাকা বলছে তার ডেট কবে। হ্যাঁ, এগুলো দেখে না। একইভাবে আপনি একবার ক্লাসে আসার আগে ফেসবুকে ঢুকে রাখবেন, ঠিক আছে? অবশ্যই ফেসবুকে নোটিস দেওয়া ছাড়া ক্লাস করে করা বন্ধ হবে না। ফেসবুক গ্রুপে 161 যে গ্রুপটা, এই গ্রুপটাতে সবসময় অ্যাক্টিভ থাকবেন। আপনার ক্লাস হবে কি হবে না, কারণ বাংলাদেশের রাস্তার অবস্থা বোঝা যায় না। রিসেন্টলি হাউস ভেঙে লাস্ট যে ছাত্র আন্দোলন হলো, এই কারণে রাস্তা বন্ধ হয়েছে। এর আগে এই এলাকায় একটা ছেলেকে মেরে ফেলছিল, বাড়ির মালিক নেই, তারা পানি ট্যাঙ্ক দিতে রাখছে, এটা নিয়ে রাস্তা বন্ধ হয়েছিল এই 1 মাসের মধ্যে, দেখবেন না? তো হুটহাট করে বিভিন্ন কারণে রাস্তা বন্ধ হতে পারে। এগুলো খুবই আনফরচুনেট। আমি এটা কখনোই চাই না যে আপনি এত কষ্ট করে এসে ক্লাসটা না করেন। আপনি হয়তো বলতে পারেন যে আমি জানি না, এই হয়েছে সে হয়েছে, কিন্তু কিছুই করেন না, আপনি নিজের কষ্টটা করছেন। বুঝতে পারছেন? তো এই জন্য অলওয়েজ চেষ্টা করবেন যে গ্রুপটা দেখে আসার জন্য। আর ক্যাপ্টেন, আমি ক্লাস বন্ধ হইলে বা যেমন ধরেন রিসেন্টলি আমার দাদা মারা গেছে, তো ওই সময় ক্লাস দিতে পারেনি, আমি ক্যাপ্টেনকে জানাবো। আপনাদের যত ধরনের ইনফরমেশন আপনারা সব ক্যাপ্টেনের কাছে পাবেন। ক্যাপ্টেন আপনি গ্রুপের মধ্যে আপনার ফোন নাম্বার, আপনার নাম পোস্ট করে দিন, ঠিক আছে? ওকে, ক্লাস শেষ হওয়ার পরে সবাই আপনাদের ফিঙ্গারগুলো ক্যাপ্টেনের কাছে দেবেন। উনি ফিঙ্গারগুলো এখানে দিবেন, ফিঙ্গার ডাটা চলে যাওয়ার পরে উনি এগুলো সার্চ করবে। বুঝে গেছে? মানে আমি এটা বুঝি না, এখানে যারা আসে সবাই শিক্ষিত, সবাই এডুকেটেড, এখানে ফিঙ্গারটা দিবে, সবাই এসে এখানে দেখে পড়ে, মনে হচ্ছে কি আমি ক্লাসটা নিয়ে ভেঙে যাচ্ছে। হ্যাঁ, এরকম কখনোই করবেন না। আপনাকে ক্লাস না দেওয়া পর্যন্ত এখানেই আছে, অথবা বেশিরভাগ সময় রুবেল ক্লাস দিয়ে ট্রান্সফার করে দেয়, বা কেউ কেউ ক্লাস ট্রান্সফার করে দেয়, রিল্যাক্স। তো এই জন্য আপনারা আপনাদের ফ্রেন্ডগুলো ক্যাপচার করে দিবেন, আপনাদের কাছে কাছে দিয়ে দেবেন। এটা 2-4 মিনিটের ব্যাপার। এবার আপনারা কিভাবে আপনাদের প্রবলেমগুলো শেয়ার করবেন আমাদের সাথে, আমি আপনাদেরকে আবার ফেসবুকে বলছি। আপনার হচ্ছে 161 না? সফটওয়্যার গেছি, ব্যাচ 161। ওকে, এই হচ্ছে আপনাদের গ্রুপ, এই হচ্ছে গ্রুপ লিঙ্ক যেটা আপনাদেরকে অলরেডি দেওয়া আছে। তো আপনি কিভাবে আপনার প্রবলেম শেয়ার করবেন? প্রবলেম শেয়ার করার জন্য প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে আপনার যে প্রজেক্ট ফোল্ডার, আপনি সবচেয়ে বেটার হয় কোডের কিছু স্ক্রিনশট নেবেন, কোডের স্ক্রিনশট নেবেন। মনে মনে দেন আপনার স্ক্রিনশট দেখে আমি জীবনে প্রবলেম বলতে পারবো না যে কি হয়েছে।
এমন হইতে পারে আপনি যতটুকু স্ক্রিনশট নিয়েছেন প্রবলেমটা তার আগে। হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে বোঝা না, তারপর করে স্ক্রিনশট দেবেন। স্ক্রিনশট কি ফোনে ফটো তুলবেন? এরকম যদি মানুষ করে স্ক্রিনশটের জন্য ফোনে ফটো তুলবেন না। লাইট শুট নামে সফটওয়্যার আছে, লাইট শুট, এটা ইনস্টল করে দেবেন। এটা ইনস্টল করার পরেই আপনি যখন আপনার কিবোর্ডের প্রিন্ট স্ক্রিন ক্লিক করবেন তখন আপনি এটা মার্ক হয়ে যাবে। যতটুকু আপনি স্ক্রিনশট নেবেন ততটুকু জাস্ট ক্লিক করে নেবেন, ঠিক আছে? তো আপনি যেটা করবেন প্রথমে কোডের স্ক্রিনশট নেবেন। সাপোজ এটা হচ্ছে আমার স্ক্রিনশট, সেভ করে নিলাম। এই ডেস্কটপ স্নিপিং টুল দিয়ে করা যায়, আপনি যেটা দিয়ে করে শান্তি পান। স্নিপিং টুল দিয়ে করা যায়। হ্যাঁ, তারপরে সোশ্যাল মিডিয়া শেয়ার করা যায়। অনেক ব্যবসাটা আছে, এই যে আপনি সোশ্যালে শেয়ার করতে পারবেন। তারপরে আপলোড প্রিন্ট স্ক্রিনে এদের ওয়েবসাইটে আপলোড করে দিতে পারবেন। এদের ওয়েবসাইটে আপলোড করে দিলে এটা আপনাকে একটা লিঙ্ক দিয়ে দিবে। এটা একটা ভালো সুবিধা। এই যে একটা লিঙ্ক, আপনি চাইলে এই লিঙ্কটা শেয়ার করতে পারেন। তো আপনি কি করবেন, স্ক্রিনশট নেওয়া শেষ, এবার আপনার প্রজেক্ট ফোল্ডারটাকে জিপ করবেন। কি করবেন? জিপ করবেন। এই যে জিপের আইকনটা আসলো, এটা কোথায় আসছে? উইন্ডার। এই উইন্ডার দেখেন, এই আইকনটা উইন্ডারটা হচ্ছে আপনাকে জিপ ফাইলগুলো অ্যাক্সেস করতে হেল্প করবে। আপনার কম্পিউটার কত বিট, সিস্টেম টাইপ কত বিট, এটা কি রাখবেন? জাস্ট দিস পিসিতে গিয়ে প্রপার্টিসে যাবেন, তখন দেখবেন সিস্টেম টাইপ কত 64 বিট, ঠিক আছে? আপনি 64 বিটটা ডাউনলোড করে নেবেন। এগুলো আসলে দেখানোর বিষয় না, কারণ এই যুগের মানুষ হিসেবে আপনার এগুলো জানা উচিত। পাবজি খেলেন তো নাকি? আরে খেলবেন, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। মানে দুর্দান্ত কিছু করবেন, আপনাকে সব কিছু জানতে হবে। হ্যাঁ, গেমস মানে যে খারাপ, এরকম তো না। আমি আমার ছোট ভাই আমার আইডিতে খেলে, আমি যখন পাবজি প্রথম দেখছি আমি খুব অবাক হয়ে গেছি, তারা মোবাইল ফোনের জন্য এই ধরনের গ্রাফিক্স কিভাবে বিল্ড করলো। মানে কম্পিউটার গেমসের জন্য এটা টোটালি ফাইন, কিন্তু মোবাইল ফোন গেম হিসেবে এটা অন্যরকম। তারা একটা ওয়েপনের ভিতরে কি পরিমাণ কোড করছে, একটা ওয়েপনের জন্য, একটা ওয়েপনের পাওয়ারের জন্য কত রেঞ্জ সে শুট করতে পারবে, মাত্র কত 2 GB কাছাকাছি। হ্যাঁ, 1.89 নাকি 1.9 1.7 এই টাইপের ডাটার মধ্যেই তারা মোবাইল ফোনের জন্য এই ধরনের গেমস তৈরি করে ফেলছে। ওকে, যদিও এটা এখন প্রচুর নেশা, তবে আপনি সব কিছু জানতে হবে। তো উইন্ডারটা আপনারা দেখে নেবেন, ইনস্টল করে নেবেন। আপনি যেটা করবেন, আপনি যখন জিপ ফাইল হয়ে যাবে, ফেসবুক গ্রুপে ফাইল শেয়ার করা যায় না, এটা একটা প্রবলেম। ফেসবুক গ্রুপে ফাইলগুলো শেয়ার করা যাচ্ছে না। তো আপনি কি করবেন, আপনি ইউজ করবেন হচ্ছে গুগল ড্রাইভ। জাস্ট drive.google.com, আপনার জিমেল যদি লগ ইন থাকে তাহলে ডিরেক্টলি আপনাকে যখন নিয়ে যাবে, লগ ইন না থাকলে লগ ইন করতে হবে। আমি লগ ইন করি। লগ ইন করলাম, তাহলে আমাকে নিয়ে আসবে হচ্ছে আমার গুগল ড্রাইভে। এই ড্রাইভের মধ্যে আমার যা যা ফাইল আছে, হ্যাঁ, সব ফাইল এখানে দেখায়, ঠিক আছে? আমি কি কি ফাইল এখানে রাখছি, এখানে মোটামুটি সব ফাইলগুলোই দেখাচ্ছে। ওকে, তো আপনি কিভাবে শেয়ার করবেন? আপনি যেটা করবেন, নিউ থেকে আপলোড ফাইল করতে পারেন, আপলোড ফোল্ডার করতে পারেন। তো আমি এখান থেকে আপনাদের ক্লাস 1 চলে যাই। আপনাকে আপলোড ফোল্ডার না, আপনার ফাইল দিতে হবে, যেটা জিপ হয়ে গেছে। আমি আপলোড ফোল্ডার দিয়েছিলাম, ফাইল আপলোড, day 1, এই যে জিপ ফাইলটা আপলোড করে দিবেন। হ্যাঁ, ড্র্যাগ করে দিলে হয়, হয়ে গেছে। এবার এখানে একটা রিলোড দেন।
বেসিক রাইট ক্লিক করুন গেট শেয়ারেবল লিঙ্ক আচ্ছা এর আগে যে লিঙ্কটা কপি করে রাখছি এটা হচ্ছে ওই যে স্ক্রিনশটটা তুলছি না ওইটার লিঙ্কটা তো এখানে গেট শেয়ারেবল লিঙ্ক হলে হয় কি আপনি এই লিঙ্কটা যাকেই দিবেন জাস্ট কপি করে নিচ্ছি কন্ট্রোল সি এখন সাপোজ আপনার যে র ফাইল এখানে আমাদের র ফাইলগুলো আছে তারপর হচ্ছে স্ক্রিনশট এখান থেকে আপনি এই স্ক্রিনশট দেখেন এই স্ক্রিনশটে চলে আসছে এখান থেকে স্ক্রিনশটের লিঙ্কটা দিয়ে দেবেন তাহলে আপনি আপনাকে কোড দিয়েছেন আর স্ক্রিনশট দিয়েছেন এবার উপরে লেখেন যে কি সমস্যা আপনার প্রবলেমটা লিখবেন এটা হচ্ছে প্রপারলি হেল্প পাওয়ার ওয়ে আপনি যদি বলেন যে আমার H2 কভার হচ্ছে না শেষ আপনার এটা এখানে শেষ কেউ বুঝলো না কেন বলা হচ্ছে না আমি এটা দেখবো না কারণ আমাদের কারোর গাইডই পাওয়ার নাই যে আপনার পিসিতে ঢুকে দেখে নিয়ে আসবো যে কি হচ্ছে আপনার ওই কোড পাঠাইতে হবে স্ক্রিনশট পাঠাইতে হবে হ্যাঁ এখানে আপনি প্রবলেম লিখবেন প্রবলেমটা পড়ে জানেন আমি আরো একটা রয়েছে এই ব্লা 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 লিখছি ব্লা 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 মানে কি অ্যাসেপ্ট জানা দিচ্ছে হ্যাঁ একজনের প্রবলেম পোস্ট করছে সে লিখেছে ব্লা 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 কালকে রাখছে হ্যাঁ এভাবে আপনি প্রবলেমটা পোস্ট করবেন ওইটা মেবি 153 দিয়ে ব্লাবলার কাহিনী সুন্দর হচ্ছে কাহিনী ব্লা 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 ওকে হ্যাঁ আপনি এইভাবে হেল্প পাবেন যদি আপনি সুন্দরভাবে কোডটা লিখে আপনার প্রবলেমটা বুঝিয়ে দেবেন আর স্ক্রিনশটটা দেন তাহলে আপনাকে যে কেউ হেল্প করবে আর একজনের প্রবলেম আরেকজন দেখবেন এটাতে আপনার খুবই উপকার হবে কারণ আপনি যখন প্রজেক্ট করতে যাবেন তখন আপনি অনেক প্রবলেম পাবেন সেক্ষেত্রে আপনার প্রবলেম সলভিং টেন্ডেন্সিটা হয়ে যাবে